হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা এতক্ষণে দেখে বুঝেই গেছো। এখানে একটা চার্ট লাগানো আছে, দেখতে পাচ্ছ গ্রুপ 15 এলিমেন্ট। অর্থাৎ আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল নিয়ে আমরা ক্লাস 11-এ অলরেডি দুটো গ্রুপ পড়ে নিয়েছি, গ্রুপ 14 এবং গ্রুপ 13 আমরা অলরেডি পড়ে নিয়েছি। তো বাকি যে পি ব্লক এলিমেন্টস রয়েছে, অর্থাৎ গ্রুপ 15 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত, মানে নাইট্রোজেন গ্রুপ হচ্ছে গ্রুপ 15, তারপরে হচ্ছে অক্সিজেন গ্রুপ অর্থাৎ গ্রুপ 16, তারপর আছে হ্যালোজেন গ্রুপ, নেক্সট হচ্ছে নোবেল গ্যাস গ্রুপ, যেগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন যেখানে আছে। তো এই চারটে গ্রুপ অর্থাৎ গ্রুপ 15 থেকে গ্রুপ 18 পর্যন্ত যে পি ব্লক মৌল রয়েছে তাদেরকে আমাদের এই ক্লাস 12-এ পড়তে হবে। তাহলে আজকের যে বিষয়টা সেটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। পি ব্লক মৌল, তার মধ্যে গ্রুপ 15 এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টস, দেখো এইখানে পি ব্লক এলিমেন্টসে গ্রুপ 15 যারা, গ্রুপ 15-এ নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত আছে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। তো প্রত্যেকের অ্যাটমিক নাম্বার এখানে লেখা রয়েছে। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, ফসফরাসের হচ্ছে 15, আর্সেনিকের হচ্ছে 33 এবং অ্যান্টিমনির হচ্ছে 51, আর লাস্টে বিসমাথের হচ্ছে 83। এরা সবাই হলো গ্রুপ 15 এলিমেন্ট। প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশনটাও তার ঠিক পাশে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ইলেকট্রনিক কনফিগারেশন ধরে নিয়েই আমরা এই গ্রুপ 15 এলিমেন্টসগুলোর কিছু পিরিয়ডিক প্রপার্টি নিয়ে প্রথমে কথা বলবো, অর্থাৎ পর্যায়ক্রমিক যে সমস্ত ধর্ম আছে সেইগুলো নিয়ে কিছু ছোট্ট করে আলোচনা করব। তার কারণ পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে তোমরা অলরেডি পর্যায় সারণীতে পড়েছো ক্লাস 11-এ, তাই এখন আর অত ডিটেলসে পড়ানোর সময় নেই, কারণ সেই বিষয়গুলো নিয়ে অলরেডি তোমাদের একটা নলেজ তৈরি হয়ে গেছে। তাই আমরা খুব ব্রিফ একটা ডিসকাশন রাখবো, খুব সংক্ষেপে একটা ডিসকাশন রাখবো পিরিয়ডিক প্রপার্টি নিয়ে। যে পিরিয়ডিক প্রপার্টি তোমরা ক্লাস 11-এ পড়োনি সেইগুলো আমরা এখানে একটু ডিটেইলিং করব। তাহলে যেইগুলো পড়েছিলে সেইগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। প্রথম দেখো, এখানে যে ইলেকট্রন বিন্যাসগুলো রয়েছে সেই ইলেকট্রন বিন্যাসগুলোর মধ্যে একটা সামঞ্জস্যতা আছে। কীরকম সামঞ্জস্যতা? দেখো এখানে প্রত্যেকের আউটার যে অরবাইটাল, সর্ববহিস্থ যে কক্ষকটা রয়েছে, মানে পি অরবাইটাল যেটা রয়েছে, সেই কনফিগারেশনটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান, অর্থাৎ NP3 কনফিগারেশন। তাহলে একটা মানে ফিচার যদি বলা হয়, তাহলে অল এলিমেন্টস হ্যাভ সমস্ত মৌল বলতে গ্রুপ 15, সমস্ত মৌল NP3 সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট। ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট অর্থাৎ এই যে প্রত্যেকটা মৌল আছে, প্রত্যেকটা মৌলের ক্ষেত্রেই P3 কনফিগারেশন এটা কমন। তো আমরা যদি এই এলিমেন্ট বা এই পরমাণুগুলোর কথা বলি, শুধু যদি এই পরমাণুগুলোর কথা বলি, তাহলে পরমাণুগুলি
পরমাণুগুলি তিনটি অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট। পরমাণুগুলি তিনটি অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট, তাই তো? পরমাণুগুলো সব তিনটে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট। থার্ড পয়েন্ট আমরা কি বলতে পারি? থার্ড পয়েন্ট হচ্ছে, দেখো, যেহেতু এরা পি ব্লক মৌল, তো পি ব্লক মৌল একটা কি করে, ধাতু, অধাতু এবং ধাতুকল্প অর্থাৎ মেটালস, নন মেটালস এবং মেটালয়েডস এই সমস্ত কিছুকে কম্বাইন করে পি ব্লক মৌল তৈরি হয়। তৈরি হয় ঠিক বলবো না, মানে পি ব্লক মৌল হিসাবে আমরা যাদেরকে চিনি, সেই পি ব্লক মৌলের মধ্যে এই তিন রকম এলিমেন্টস পাওয়া যায়। ধাতুও পাওয়া যায় অর্থাৎ মেটালস পাওয়া যায়, নন মেটালস পাওয়া যায় এবং মেটালয়েডসও পাওয়া যায়। তো এই গ্রুপ 15 মৌলের মধ্যেও কিন্তু তার অন্যথা হয় না। এখানে নাইট্রোজেন এবং ফসফরাস এরা দুজন হচ্ছে পিওরলি, একদম বিশুদ্ধ রূপে যদি বলা হয়, তারা হচ্ছে অধাতু। আর্সেনিক আর অ্যান্টিমনি এরা দুজন হচ্ছে মেটালয়েডস বা ধাতুকল্প, অর্থাৎ এদের মধ্যে মেটালিক এবং নন মেটালিক দু রকমই ক্যারেক্টার পাওয়া যায়। আর বিসমাথ এইটা হচ্ছে এদের মধ্যে, মানে গ্রুপ 15 যে মৌলগুলো রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম মেটালিক ক্যারেক্টার সমৃদ্ধ। তাহলে থার্ড পয়েন্ট লিখে নাও। থার্ড পয়েন্ট হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এরা হলো অধাতু, আর্সেনিক, অ্যান্টিমনি ধাতুকল্প, আর বিসমাথ হচ্ছে ধাতু। ঠিক আছে? তো এই তিনটে পয়েন্ট হলো একদম ইনিশিয়াল পয়েন্ট, যেটা আমরা এই চার্ট থেকে বলতে পারি। এবারে কিছু পর্যায়বৃত্ত ধর্ম দেখা যাক কীরকমভাবে কি পরিবর্তিত হয় গ্রুপ 15 মৌলের ক্ষেত্রে। পর্যাবৃত্ত ধর্ম তোমরা বলতেও পারবে। ফার্স্ট যদি বলা হয় সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ মানে হচ্ছে অ্যাটমিক রেডিয়াই। রেডিয়াই কেন বলা হচ্ছে? কারণ আমরা যেহেতু প্রত্যেকটা পরমাণুর জন্য একসাথে বলছি, তাই জন্য অ্যাটমিক রেডিয়াই বা পারমাণবিক ব্যাসার্ধ সমূহ। ছবি দেখে তোমরা একটা আন্দাজ করতে পারছো যে নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি গ্রুপ বরাবর উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কারণ পরমাণুগুলির নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তরের দূরত্ব বৃদ্ধি পায়। তাই জন্য পারমাণবিক ব্যাসার্ধ খুব স্বাভাবিকভাবে কি হবে? বৃদ্ধি পাবে। একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি।
ধরো একটা পরমাণুর এই দুটো শক্তি স্তর আছে, এটা হলো 1 নম্বর শক্তি স্তর এবং এটা হলো 2 নম্বর শক্তি স্তর। আরেকটা পরমাণু হচ্ছে তার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর শক্তি স্তর আছে। আরেকটা পরমাণু 1 2 3 4 এরকম শক্তি স্তর আছে। তাহলে তুমি দেখো এইখানে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তরের দূরত্ব যতটা, এইখানে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তরের দূরত্ব ক্রমশ বাড়ছে এবং এইখানে আরও বাড়ছে। অতএব এইখানে সর্ববহিস্থ শক্তি স্তর তুমি যদি দেখো নাইট্রোজেনে, তাহলে সেটা হলো 2p, ফসফরাসে 3p, আর্সেনিকে 4p, অ্যান্টিমনির ক্ষেত্রে 5p এবং বিসমাথের ক্ষেত্রে সেটা হয়ে গেল 6p। তো সেই কারণেই বলা হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে। তবে এইখানে একটা কিন্তু বিষয় রয়েছে যেটা তোমাদেরকে জানতে হবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নাইট্রোজেন থেকে ফসফরাসে বা ফসফরাস থেকে আর্সেনিকে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির পরিমাণ যতটা, সেটা কিন্তু আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে বা অ্যান্টিমনি থেকে বিসমাথে সেই অনুপাতে বৃদ্ধি পাবে না। আমি আরেকবার একটু রিপিট করছি কথাটা। আমি বলছি যে নাইট্রোজেন থেকে ফসফরাসে যে পরিমাণে বৃদ্ধি পাবে পারমাণবিক ব্যাসার্ধ, ফসফরাস থেকে আর্সেনিকে সেই পরিমাণে বৃদ্ধি পাবে না। আবার আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে যেই পরিমাণে বৃদ্ধি পাবে, অ্যান্টিমনি থেকে বিসমাথে সেই পরিমাণে বৃদ্ধি পাবে না। এটা পরীক্ষাগতভাবে দেখা গেছে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে। তো এর পেছনে কারণ কি? সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হলো যে তোমরা একটু ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো। অর্থাৎ আমি এখানে পয়েন্টে লিখতে পারি যে অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াই বৃদ্ধির পরিমাণ একরকম হয় না, একরকম ঘটে না। ফসফরাস থেকে আর্সেনিকে কম বৃদ্ধি পায়, আবার অ্যান্টিমনি থেকে বিসমাথেও কম বৃদ্ধি পায়। তো এই দুটো বিষয়ের ক্ষেত্রে আমরা কি পয়েন্ট বলতে পারি? তোমরা খেয়াল করে দেখো, ফসফরাস থেকে আর্সেনিকের কনফিগারেশনে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এইখানে 3d10 এই কনফিগারেশনটা ইনক্লুড হয়েছে। নাইট্রোজেন থেকে ফসফরাসে যখন এলো তখন ডি ইলেকট্রনের কোনো কিছু ব্যাপার ছিল না, কিন্তু ফসফরাস থেকে আর্সেনিকে যখন এলো তখন ডি ইলেকট্রন প্রবেশ করলো 10টা। এবারে ডি ইলেকট্রন যখন একটা পরমাণুতে প্রবেশ করে, 3d10 বা ডি কনফিগারেশন ইলেকট্রন দ্বারা যদি পরিপূর্ণ হয়ে যায়, তার মানে কি নিউক্লিয়াসেও সমসংখ্যক প্রোটন বৃদ্ধি পাচ্ছে। একটা পরমাণুতে যদি 10খানা ইলেকট্রন যুক্ত হয়, তার মানে কি তার নিউক্লিয়াসে 10খানা প্রোটনও বৃদ্ধি পেল। তো 10খানা প্রোটন বৃদ্ধি পাচ্ছে মানে নিউক্লিয়ার চার্জ 10 গুণ বেড়ে যাচ্ছে। আগের যে পরমাণু তার সাপেক্ষে এখানে নিউক্লিয়ার চার্জ 10 গুণ বৃদ্ধি পেল, প্লাস ডি অরবিটালের স্ক্রিনিং পাওয়ার বা আবরণী ক্ষমতা তার পরবর্তী অরবিটালগুলোর উপরে কম। ডি অরবিটাল তার পরে থাকা অরবিটালগুলোর উপরে আবরণী ক্ষমতা কম প্রয়োগ করে। আবরণী ক্ষমতা যদি কম প্রয়োগ করে, তাহলে নিউক্লিয়াস ওই ডি অরবিটালের পরবর্তী যে অরবিটাল রয়েছে এবং তাতে যে ইলেকট্রনগুলো রয়েছে তার উপরে নিউক্লিয়ার চার্জ অধিক পরিমাণে প্রয়োগ করতে পারবে। এবার অধিক পরিমাণে যদি বল প্রয়োগ করে বা অধিক পরিমাণে যদি আকর্ষণী প্রভাব প্রয়োগ করে, তাহলে আকার কি সেই পরিমাণে বৃদ্ধি পাবে? সেই পরিমাণে বৃদ্ধি পাবে না। অতএব ফসফরাস থেকে আর্সেনিকে আকারের বৃদ্ধি কম ঘটে। বোঝা গেল? তার কারণটা কি? 3d10 এর জন্য। কারণ হচ্ছে 3d10 এর জন্য। এবার 3d10 এর জন্য কি ঘটে সেটা আমি বলে দিলাম। সেরকমভাবেই যদি তোমরা দেখো যে অ্যান্টিমনি থেকে বিসমাথে কি ঘটছে, অ্যান্টিমনিতে দেখো, অ্যান্টিমনি আর বিসমাথের যদি কনফিগারেশনের তুলনা করো, তাহলে দেখো এখানে 4f14 এই কনফিগারেশন একটা অতিরিক্ত যুক্ত হয়েছে। 4f14 কনফিগারেশনের জন্য আবার সেই ঘটনা ঘটছে। কি ঘটনা? নিউক্লিয়ার চার্জ বাড়ছে। নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি
সাথে সাথে এফ অরবিটালের আবরণী ক্ষমতা কম, আবরণী ক্ষমতা কম হওয়ার সাথে সাথে কি হচ্ছে, এখানে এফ কন্ট্রাকশন দেখা যায়। এফ কন্ট্রাকশন এখানে যেমন ডি অরবিটালের জন্য যে আবরণী ক্ষমতা কম প্রয়োগ করছিল এবং নিউক্লিয়াস এই 4s বা তার পরবর্তী অরবিটালের ওপর আকর্ষণী বল প্রয়োগ করতে পারছিল, সেই ঘটনাটাকে আমরা ডি কন্ট্রাকশন বলতে পারি। তো এখানেও ঠিক সেই একইভাবে এফ কন্ট্রাকশন ঘটছে, এফ কন্ট্রাকশন বা ল্যান্থানাইড কন্ট্রাকশন। এটা তোমরা গ্রুপে পিরিয়ডিক টেবিলে পড়েছো, ল্যান্থানাইড কন্ট্রাকশন। কারণ 4f14 মানে এর আগে নিশ্চয়ই 4f1 2 3 4 এরকম কিছু এলিমেন্টস রয়েছে, তো তারা সব ল্যান্থানাইড এলিমেন্ট। তো ল্যান্থানাইড এলিমেন্টের ক্ষেত্রেও ওই ধরনের সংকোচন, মানে আকারের যেই পরিমাণে বৃদ্ধি পাওয়ার কথা সেই পরিমাণে বৃদ্ধি না পেয়ে কম পরিমাণে বৃদ্ধি পায়। তো এটাকে আমি বলতে পারি যে আকারের একটা সংকোচন ঘটছে, মানে যতটা বৃদ্ধি পাচ্ছিল তার থেকে কম বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানে কি আকারটা সংকুচিত হয়ে থাকছে। তো সেই কারণে ঘটনাটাকে আমরা এফ সংকোচন বা ল্যান্থানাইড সংকোচন বলতে পারি। তো এখানে দেখো সেই ব্যাপারটা রয়েছে। তাই জন্য অ্যান্টিমনি থেকে আবার যখন বিসমাথে আমরা অগ্রসর হচ্ছি, তখন আকারের যতটা বৃদ্ধি হওয়ার কথা আমরা ভাবছিলাম সেই পরিমাণে বৃদ্ধি হচ্ছে না, কম বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এইখানে বিসমাথের ক্ষেত্রে আমরা বলতে পারি 4f14 এর জন্য বা এফ কন্ট্রাকশন, এফ কন্ট্রাকশন বা এফ সংকোচন, ঠিক আছে। কিন্তু নাইট্রোজেন থেকে ফসফরাসে দেখো নর্মালি আকার বাড়ছে কেন? সেখানে অতিরিক্ত যে ডি কন্ট্রাকশন, এফ কন্ট্রাকশন এরকম কোনো ঘটনা ঘটছে না। বা আর্সেনিক থেকে যখন অ্যান্টিমনিতে যাচ্ছ, অ্যান্টিমনিতে আর্সেনিক আর অ্যান্টিমনির ইলেকট্রন কনফিগারেশনের কোনো পার্থক্য থাকছে না, এখানেও ডি সংকোচন, এখানেও ডি সংকোচন, অতিরিক্ত কোনো প্রভাব নেই যার জন্য আকার ছোট হতে পারে। তো সেই কারণে বা আকার সংকুচিত হতে পারে, তাই জন্য আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে নর্মাল যেরকম আকার বৃদ্ধি পাওয়ার কথা সেই রকম বাড়ছে। ওকে, তো এই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের যে পরিবর্তনটা ঘটে। নর্মাল পরিবর্তন আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম সেরকম ঘটে না, কিছু কিছু এখানে বিষয় কাজ করে, যেরকম আমি তোমাদের এখানে বললাম সেই রকম। আচ্ছা, নেক্সট এবার পয়েন্টে যাওয়া যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা গ্রুপ বরাবর উপর থেকে নিচে কমবে। উপর থেকে নিচে কমবে কেন? কারণ নাইট্রোজেন থেকে বিসমাথে অধাতব থেকে ধাতব চরিত্র, অধাতব থেকে ধাতব চরিত্র কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। অধাতব থেকে ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে। এখন ধাতব চরিত্র বৃদ্ধি পেলে তাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি থাকে নাকি ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি থাকে? স্বাভাবিকভাবে ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি থাকে। তো ইলেকট্রন যদি বর্জন করে তাহলে কি বলতে পারি? তড়িৎ ঋণাত্মকতার ধর্ম কম থাকবে। আরও একটা কথা তুমি ভেবে দেখো, এটা যেমন আমি ধাতব চরিত্রের সাপেক্ষে বললাম, তেমনি আকারের সাপেক্ষেও বলতে পারি। যদি কোনো পরমাণুর আকার বড় হয়, সে ইলেকট্রন গ্রহণ করে তার উপরে ধরে রাখতে পারবে না, বা সেই বহিরাগত ইলেকট্রনটার উপরে নিউক্লিয়ার আধান বা নিউক্লিয়ার চার্জ বেশি পরিমাণে প্রয়োগ করতে পারবে না, ফলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কমে যাবে। আর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম হলেই আমরা কি বলতে পারি? তড়িৎ ঋণাত্মকতা কম। এটা তাহলে 1 নম্বর পয়েন্ট বলতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাটমিক সাইজ বৃদ্ধির কারণে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস। ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস। ওকে, নেক্সট পয়েন্ট দেখো।
নেক্সট পয়েন্ট হচ্ছে আয়নন বিভব। আয়নন বিভব প্রথমেই বলে রাখি যে গ্রুপ 15 মৌলগুলোর আয়নন বিভব কিন্তু খুব বেশি। আয়নন বিভব কিন্তু খুব বেশি হওয়ার পেছনে কারণ হলো যে এদের আয়নন যখন ঘটবে তখন এই পি অরবিটাল থেকে আয়নন ঘটবে। প্রত্যেকটার যদি পি অরবিটাল লেখা হয় মানে সবার কি np3 কনফিগারেশন আছে। np3 কনফিগারেশন বলতে গেলে একটা আনপেয়ার্ড ইলেকট্রন কনফিগারেশন। আনপেয়ার্ড ইলেকট্রন কনফিগারেশন এটা স্টেবল কনফিগারেশন আমরা জানি, বা সুস্থিত কনফিগারেশন হুন্ডস রুল সাপেক্ষে বলা যায় সুস্থিত কনফিগারেশন। এবার যদি আমরা আয়নিত করতে চাই, এই জিনিসটাকে মনে করো আমরা প্রথমবার আয়নিত করতে চাইলাম। প্রথমবার আয়নিত করার ফলে এটা কিসে পরিণত হয়ে যাবে? np2 কনফিগারেশনে পরিণত হবে। এখন তোমরা বলো এই কনফিগারেশনটা বেশি সুস্থিত ছিল নাকি আয়নিত করার পরে এই কনফিগারেশনটা বেশি সুস্থিত হচ্ছে? অবশ্যই এই কনফিগারেশনটা সুস্থিত ছিল। তাহলে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে আমরা যখন প্রথমবার আয়নিত করতে যাব, প্রথমবার আয়নিত করা হচ্ছে মানে তার একটা সুস্থিত কনফিগারেশনকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে বা ভেঙে দেওয়া হচ্ছে, যেটা খুব একটা সহজ পদ্ধতি হবে না। আর যদি করতেই হয় তাহলে কি করতে হবে? প্রচুর শক্তি প্রচুর শক্তি ব্যয় করতে হবে। শক্তি সাপেক্ষ ব্যাপার হওয়ার কারণেই এদের প্রত্যেকের আয়নন বিভব কিন্তু খুব অতিমাত্রিক হয়। আয়নন বিভব অতিমাত্রিক। কেন অতিমাত্রিক? কারণ এরকম হাফ ফিল্ড ইলেকট্রন কনফিগারেশনের জন্য হাফ ফিল্ড ইলেকট্রন কনফিগারেশনের জন্য এদের আয়নন বিভব অতিমাত্রিক হয়। মানে প্রত্যেকটা পরমাণুর সাপেক্ষে যদি দেখা হয় সেই হিসাবে। এবারে যদি আমি বলি নাইট্রোজেন থেকে বিসমাথে আয়নন বিভবের কীরকম পরিবর্তন হবে, তাহলে আবার সেই একই ব্যাপার। নাইট্রোজেন থেকে বিসমাথে যেহেতু আকারের বৃদ্ধি ঘটছে, তো আকার বড় হয়ে গেলে তার সর্ববহিস্থ ইলেকট্রনকে বের করাটা সহজ হবে, কম শক্তি সাপেক্ষ ব্যাপার হবে। তাই জন্য নাইট্রোজেন থেকে বিসমাথে আয়নন বিভব হ্রাস পায়। সেটাও লিখে নাও পয়েন্টটা, নাইট্রোজেন থেকে বিসমাথে আকার বৃদ্ধির কারণে আয়োনাইজেশন এনার্জি হ্রাস পায়। ওকে, এটা হলো আয়নন বিভব। নেক্সট পয়েন্ট, হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। একসাথেই বলে দিচ্ছি। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আচ্ছা, প্রথমে গলনাঙ্কটা বলি। নাইট্রোজেন এবং ফসফরাস আর আর্সেনিকটাও ধরতে পারো, আর্সেনিক অ্যান্টিমনি, মানে মোটামুটি এইগুলোর ক্ষেত্রে নাইট্রোজেন ফসফরাস তো মূলত অধাতু, আর আর্সেনিক অ্যান্টিমনির মধ্যে ধাতুর চরিত্র থাকার সাথে সাথে অধাতুর চরিত্র আছে। তো নাইট্রোজেন আর ফসফরাস, এই দুটো নাইট্রোজেন ফসফরাস অধাতু হওয়ার কারণে এদের মধ্যে সমযোজী বন্ধন হবে, সমযোজী চরিত্র দেখায়। ঠিক আছে, এবার সমযোজী চরিত্র দেখানোর ফলে নাইট্রোজেন আর ফসফরাস এরা প্রকৃতিতে যেই ফর্মে থাকে বা যে অবস্থায় থাকে, যে অবস্থায় মানে তোমরা জানো নাইট্রোজেন N2 হিসাবে থাকে, ফসফরাস P4 হিসাবে থাকে। এইগুলো হচ্ছে এদের মৌলিক অবস্থা।
মৌলিক অবস্থা নিয়ে আমি একটু পরেই বলছি। তো এরা এরকম মৌলিক অবস্থায় থাকে, কেউ তো পারমাণবিক এরকম ফর্মে থাকে না, সবাই একটা মৌলিক অবস্থায় থাকে। সেটা ডাই অ্যাটমিক হতে পারে বা টেট্রা অ্যাটমিক হতে পারে বা পলি অ্যাটমিক হতে পারে, বিভিন্ন রকম পসিবল। তো এই যে অবস্থাগুলো রয়েছে মৌলিক অবস্থা, সে মৌলিক অবস্থাগুলো মূলত দেখা যায় সমযোজী বন্ধন তৈরির মাধ্যমে ঘটছে। তো সমযোজী চরিত্র যদি ঘটে বা সমযোজী চরিত্র যদি হয়, তাদের মধ্যে আমরা দেখব ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, যার ফলে ওই অণুগুলো পরস্পরের সঙ্গে সংযোজিত অবস্থায় থাকে। ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর ভ্যান ডার ওয়ালস ফোর্সের মধ্যে মূলত এখানে লন্ডন ফোর্স কাজ করবে, কারণ এরা সবাই নন পোলার। অণুগুলো যে তৈরি হবে, মানে N2 বা P4 যেগুলো তৈরি হচ্ছে, তারা সব নন পোলার। তো এখানে লন্ডন ফোর্স কাজ করে। তো লন্ডন ফোর্সের জন্য তারা পরস্পরের সঙ্গে সুসংবদ্ধ থাকছে। এবারে যত নিচের দিকে যাচ্ছি তত কি হচ্ছে দেখো, আর্সেনিক বা অ্যান্টিমনি এদের মধ্যে কি হলো, অধাতব চরিত্রের সাথে সাথে ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দেখা গেছে যে আর্সেনিক আর অ্যান্টিমনি এরা দুজন ধাতুকল্প হলেও অধাতব চরিত্র আর্সেনিকের ক্ষেত্রে সামান্য হলেও অ্যান্টিমনি অপেক্ষা বেশি থাকে। অধাতব চরিত্রের কথা যেটা বলছি সেটা অ্যান্টিমনির অপেক্ষা আর্সেনিকের সামান্য হলেও বেশি থাকে। ওকে, তো সেই কারণে এর ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের মানটা তুলনামূলকভাবে একটু বেশি হবে। কার ক্ষেত্রে বললাম, এই আর্সেনিক আর অ্যান্টিমনির যদি তুলনা করা হয়, তাহলে আর্সেনিকের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের মানটা একটু বেশি হবে। কেন? কারণ ওর ক্ষেত্রে অধাতব চরিত্রটা সামান্য হলেও বেশি, তো সেখানে ভ্যান ডার ওয়ালস ফোর্সের মানটা বেশি। এবারে যখন এর ক্ষেত্রে অ্যান্টিমনি আর বিসমাথ, যত এইদিকে যাচ্ছি তত কি হচ্ছে, ধাতব চরিত্র বাড়ছে। এবারে ধাতব চরিত্র বাড়ার সাথে সাথে আরও একটা ঘটনা কিন্তু এখানে ঘটে। কি ঘটনা? সেই ঘটনাটা হচ্ছে যে ধাতব চরিত্র যত বৃদ্ধি পাচ্ছে, প্লাস এইখানে দেখো, এইখানে যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো পরস্পরের সঙ্গে শেয়ার করে যে বন্ডিং তৈরি করবে। এখানে ধাতুর ক্ষেত্রে কী ধরনের বন্ডিং তৈরি হয় তোমরা জানো, ধাতুর ক্ষেত্রে মেটালিক বন্ডিং তৈরি হয়। তো মেটালিক বন্ডিং তৈরি করতে গেলে এই আউটার যে ইলেকট্রনসগুলো আছে, সেই ইলেকট্রনসগুলোকে তো অন্য যে মেটাল অ্যাটম রয়েছে তাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। কিন্তু সেই শেয়ারিং করার প্রবণতাটা অ্যান্টিমনি বা বিসমাথের ক্ষেত্রে কিন্তু কম হয়। এবার তোমরা বলবে কেন কম হচ্ছে? কম হওয়ার পেছনে কারণ হচ্ছে এই নিউক্লিয়ার চার্জ একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, দেখো যাদের ক্ষেত্রে এই ল্যান্থেনাইট কন্ট্রাকশন দেখা যায়, এই এফ কন্ট্রাকশন যাদের ক্ষেত্রে দেখা যায়, তাদের ক্ষেত্রে আমরা একটা ঘটনা পড়েছিলাম, ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাব। ঠিক আছে, ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাব। তো বিসমাথের ক্ষেত্রে যেহেতু নিষ্ক্রিয় জোড় প্রভাব হচ্ছে, নিষ্ক্রিয় জোড় প্রভাবটা মূলত এই 6s অরবিটালে থাকা ইলেকট্রনগুলোর উপরেই দেখা যায়। এই 6s অরবিটালে থাকা ইলেকট্রন যদি নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, এই বিসমাথটা অন্য যে বিসমাথ অ্যাটম রয়েছে তার সঙ্গে সংযোজিত হওয়ার জন্য কতগুলো ইলেকট্রন দান করতে পারবে? শুধুমাত্র এই 3টে ইলেকট্রন দান করা বা শেয়ার করতে পারবে। তো সেই কারণে মেটালিক বন্ডিং যেটা হবে সেটা তো ততটা স্ট্রং হবে না, কারণ কম ইলেকট্রন শেয়ার করছে। সবাই বন্ডিংটা কিসের মাধ্যমে করে? এই ভ্যালেন্স অরবিটালে যতগুলো ইলেকট্রন রয়েছে ততগুলো ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমেই তো বন্ডিং করে। তো এখানে যেহেতু ইলেকট্রন শেয়ারিংয়ের সংখ্যাটা কমে যাচ্ছে, তাই মেটালিক বন্ডিংয়ের যে স্ট্রেংথ সেটাও কম হচ্ছে। আর মেটালিক বন্ডিংয়ের স্ট্রেংথ বা বন্ডিংয়ের স্ট্রেংথ যত কম হবে, আমরা কি জানি অ্যাসোসিয়েশনটা কম হবে। অ্যাসোসিয়েশন কম হলে মেল্টিং পয়েন্টও কম হবে। মানে কম অ্যাসোসিয়েশন থাকলে তাকে কম শক্তি প্রয়োগের দ্বারা কি করা যাবে, পৃথক পৃথক করে দেওয়া যাবে বা সেপারেট করে দেওয়া যাবে মানে এলিমেন্টগুলোকে বা পরমাণুগুলোকে সেপারেট করে দিচ্ছি। মানে কি হচ্ছে, সেটাকে ফিউজ করে দেওয়া হচ্ছে বা গলনাঙ্কে পৌঁছানো হয়ে যাচ্ছে। সো বলতে পারি যে এখানে বিসমাথের ক্ষেত্রে গলনাঙ্কের মান কম হবে, নাইট্রোজেন থেকে শুরু করে আর্সেনিক পর্যন্ত বাড়বে, আবার আর্সেনিক থেকে শুরু করে অ্যান্টিমনি বলো বা বিসমাথ বলো, তাদের গলনাঙ্ক কমে যাবে। ওকে, তো আমি সেই কথাটা লিখব। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, কথাগুলো আমি যেগুলো বললাম।
নাইট্রোজেন থেকে শুরু করে আর্সেনিক পর্যন্ত লন্ডন ফোর্সের জন্য সংযোজন মাত্রা বেশি হয়, তাই গলনাঙ্ক বেশি হয়। আবার আর্সেনিক থেকে বিসমাথ ধাতব চরিত্র বৃদ্ধি এবং নিউক্লিয়ার চার্জ ও নিউক্লিয়ার চার্জ F contraction ও ইনার্ট পেয়ার এফেক্ট জনিত কারণে সংযোজন মাত্রা কমে, তাই গলনাঙ্ক আবার হ্রাস পায়। ঠিক আছে, গলনাঙ্ক আবার হ্রাস পায়, মানে এই যে তিনটে কারণ আছে সেই তিনটে কারণের জন্য। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে এই ইনার্ট পেয়ার এফেক্ট বিষয়টা কি। ইনার্ট পেয়ার এফেক্ট হচ্ছে বাংলায় যদি বলো নিষ্ক্রিয় জোড় প্রভাব। এখন নিষ্ক্রিয় জোড়, এই নিষ্ক্রিয় জোড়টাকে, জোড় মানে হচ্ছে ইলেকট্রন জোড়, নিষ্ক্রিয় জোড় বলতে ইলেকট্রন জোড়ের কথা বলা হয়েছে। তো এবার ইলেকট্রন জোড়টা কেন নিষ্ক্রিয় বা কোন ইলেকট্রন জোড়টা নিষ্ক্রিয়? মনে রাখবে যাদের ক্ষেত্রে বা যেই সমস্ত মৌলের ক্ষেত্রে এই 4F14 কনফিগারেশনটা থাকবে এবং তাতে যদি এই 6S2 এই কনফিগারেশনটা থাকে, সেই সমস্ত মৌলের ক্ষেত্রে এই 6S2 কনফিগারেশনটাই নিষ্ক্রিয় জোড় হিসাবে আচরণ করে। দিস ইজ ইনার্ট পেয়ার। এবারে কথা হচ্ছে যে এটা কেন ইনার্ট পেয়ার বা এটা কেন নিষ্ক্রিয়। তার কারণ হচ্ছে দেখো এই 6S2 এর আগে 4F14 এবং 5D10 এই কনফিগারেশনগুলো রয়েছে। এবারে এদের জন্য কি হয়, নিউক্লিয়াসে তো সমসংখ্যক প্রোটন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেলে নিউক্লিয়ার চার্জও তত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং F অরবিটাল আর D অরবিটাল দুজনেরই আবরণী ক্ষমতা ভীষণই কম। এবার আবরণী ক্ষমতা কম, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, সেই প্রভাবটা সরাসরি কে অনুভব করবে? এই 4F আর 5Dর পরে সেই প্রভাবটা সরাসরি অনুভব করবে 6S। তাহলে নিউক্লিয়াসের যতটা পাওয়ার বাড়ছে তার মুখোমুখি প্রথমে কে হচ্ছে? প্রথমে 6S2 ইলেকট্রনগুলো হচ্ছে, মানে 4F আর 5Dর পরবর্তী যদি আমি কিছু বলি তাহলে সেই নিউক্লিয়ার প্রভাবটা 6S2 এর ইলেকট্রনগুলো অনুভব করছে। এখন 6S2 এর ওপরে যে পরিমাণ নিউক্লিয়ার আধান কাজ করে, সেই নিউক্লিয়ার আধানকে কাটিয়ে ওই ইলেকট্রন জোড়কে আয়নিত করা বা ওই ইলেকট্রন জোড়কে কারোর সঙ্গে শেয়ার করাটা স্বাভাবিক অবস্থায় জাস্ট ইম্পসিবল। প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করলে তবে গিয়ে ওই ইলেকট্রনগুলো অপসারিত হতে পারে, বা এমন যদি কোনো অন্য পরমাণু আসে যে পরমাণু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সেই পরিমাণ শক্তি দান করতে পারছে, মানে ধরো একে এই ইলেকট্রনকে অপসারিত করতে গেলে তো শক্তি প্রয়োগ করতে হবে। এবার এমন কোনো মৌল এসছে যে ইলেকট্রন গ্রহণ করে সেই পরিমাণ শক্তি একে দান করলো, তবে একমাত্র এই ইলেকট্রনকে অপসারিত করা সম্ভব। না হলে সাধারণ অবস্থায় এই ইলেকট্রন জোড়কে অপসারিত করা খুবই কষ্টকর। সেই কারণেই এই ইলেকট্রন জোড়কে বলা হয় নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়।
আর যে প্রভাবের জন্য এরা নিষ্ক্রিয় সেই প্রভাবটাকেই বলা হচ্ছে নিষ্ক্রিয় জোড় প্রভাব। কি প্রভাব? এফ কন্ট্রাকশন, ডি কন্ট্রাকশন, নিউক্লিয়ার চার্জ, এই সমস্ত যে প্রভাবগুলো যার জন্য এটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এই পুরো বিষয়টাকেই বলা হলো নিষ্ক্রিয় জোড় প্রভাব। ক্লিয়ার? তাহলে এই কারণে গলনাঙ্কের এরকম ট্রেন্ড আমরা দেখতে পাই যে নাইট্রোজেন থেকে আর্সেনিকে বৃদ্ধি পায়, আর্সেনিক থেকে আবার অ্যান্টিমনিতে হ্রাস পায়। আমি যদি অর্ডারটা লিখি গলনাঙ্কে, তাহলে অর্ডারটা হবে খানিকটা এরকম। নাইট্রোজেন লেস দ্যান ফসফরাস লেস দ্যান আর্সেনিক দেন অ্যান্টিমনি দেন বিসমাথ। ঠিক আছে? আচ্ছা, আর স্ফুটনাঙ্কের অর্ডার যদি বলা হয়, স্ফুটনাঙ্কের অর্ডার খুবই সিম্পল। স্ফুটনাঙ্ক তোমরা জানো, তোমরা অনেক ক্ষেত্রেই পড়েছো, মানে অর্গ্যানিকেও পড়েছো যে স্ফুটনাঙ্ক মূলত কিসের ওপর নির্ভর করে? মূলত তাদের আণবিক গুরুত্বের ওপর নির্ভর করে। অর্গ্যানিকে তো তোমরা পড়েছো, সো অর্গ্যানিকে বিভিন্ন চ্যাপ্টারে পড়েছো বা ইনঅর্গ্যানিকেও আরও আগে অনেক চ্যাপ্টারে পড়েছো যে যে কোনো যৌগের মানে কি বলে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মূলত তাদের আণবিক গুরুত্বের ওপর নির্ভর করে এবং তাদের অবশ্যই অ্যাসোসিয়েশনের ওপরেও নির্ভর করে যে যত অ্যাসোসিয়েট হয়ে থাকবে তাকে পৃথক করে বাষ্পীয় অবস্থায় নিয়ে যাওয়ার জন্য একটা বেশি পরিমাণ তাপ প্রয়োগের দরকার হয়। তো এই ক্ষেত্রে পরীক্ষাগতভাবে দেখা গেছে স্ফুটনাঙ্কের অর্ডারটা এর ক্ষেত্রে ঠিক অন্যরকম হয়। স্ফুটনাঙ্কের অর্ডারটা এর ক্ষেত্রে জাস্ট এইটা হয়, বিসমাথ, তারপরে অ্যান্টিমনি, তারপরে আর্সেনিক, তারপরে ফসফরাস এবং তারপরে হচ্ছে নাইট্রোজেন। এই স্ফুটনাঙ্কের ক্রমটা হওয়ার পেছনে কারণ হলো পারমাণবিক বলো বা আণবিক গুরুত্ব। পারমাণবিক বা আণবিক গুরুত্বের বৃদ্ধিজনিত কারণ। ঠিক আছে? পারমাণবিক বা আণবিক গুরুত্ব বৃদ্ধিজনিত কারণ। ওকে, নেক্সট যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব সেইটা আর পর্যাবৃত্ত ধর্ম নয়। পর্যাবৃত্ত ধর্ম আমাদের মোটামুটি এগুলোই ছিল। এছাড়া আরও কিছু এদের প্রপার্টি রয়েছে। তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে যে মৌলিক অবস্থা ও ক্যাটিনেশন। মৌলিক অবস্থা ও ক্যাটিনেশন। ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন মানে হচ্ছে শৃঙ্খল গঠন প্রবণতা বা শৃঙ্খলায়ন ধর্ম। ওকে, তো মৌলিক অবস্থা যদি বলা হয় তাহলে নাইট্রোজেন হচ্ছে এইরকম থাকে, মানে ডাই অ্যাটমিক মলিকিউল। প্রকৃতিতে এই হিসাবে থাকে, ডাই অ্যাটমিক মলিকিউল হিসাবে থাকে, যেখানে দুটো পরমাণু পরস্পরের সঙ্গে ট্রিপল বন্ড করে আছে। আর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা সবাই এই ফর্মে থাকে, E4 মানে যদি আমরা এই প্রত্যেকটা অ্যাটমকে E দিয়ে প্রকাশ করি তাহলে তারা থাকে E4 এই ফর্মে। E4 মানে টেট্রা অ্যাটমিক মলিকিউল। বিসমাথের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম ফরমেশন দেখা যায় না, কারণ বিসমাথ তো মেটালিক বন্ডিং তৈরি করে, তাই বিসমাথকে আমরা এখানে কনসিডার করব না। আমরা এখানে জাস্ট দেখাবো যে এইটুকু। তারা E4 থাকে।
আর মানে এরা E4 ফর্মে থাকে, বিসমাথ BIN এইরকম হিসাবে থাকে মেটালিক বন্ডের দ্বারা। তবে এর ক্ষেত্রে মেটালিক বন্ডিংটা কিন্তু একটু দুর্বল প্রকৃতির, কারণ কি বললাম যে যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে সবকটা ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু শেয়ার করতে পারে না বিকজ অফ ইনার্ট পেয়ার এফেক্ট। এইটা বারবার মনে রাখবে। তো যেটা বললাম যে এইখানে বিসমাথ এইরকম ফর্মে থাকে, বাট ফসফরাস থেকে অ্যান্টিমনি অবধি এই টেট্রা অ্যাটমিক ফর্মে থাকে, আর নাইট্রোজেন ডাই অ্যাটমিক ফর্মে থাকে। তো নাইট্রোজেন, এবারে যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাই যে নাইট্রোজেন এইরকম ফর্মে রয়েছে, বাকিগুলো এই ফর্মে রয়েছে, এরকম হওয়ার পেছনে কারণ কি? তোমরা দেখবে গ্রুপ 15 এলিমেন্ট যখন পড়ছো তখন দেখবে তোমাদের নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটো মৌল নিয়ে একটু বেশি আলোচনা করা আছে, বা এই দুটোর যে বিশেষ যৌগ রয়েছে তাদেরকে নিয়েও কিছু ডিসকাশন পর্ব রয়েছে। এখন আমরা এর পরবর্তী যে আলোচনাগুলো চালাবো সেখানে কিন্তু মূলত আমরা নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটো পরমাণুকে কেন্দ্র করেই কিন্তু আলোচনাটা ফার্দার এগিয়ে নিয়ে যাব। বাকি যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা ততটা ইম্পর্টেন্স আর দেব না, বা তাদেরকে নিয়ে অত ডিটেলস আর পড়বো না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করব, কিন্তু মূলত আমরা নাইট্রোজেন এবং ফসফরাস এদেরকেই ফোকাস করে পরবর্তী সেশনে আলোচনা করব। তো এবারে দেখা যাক যে নাইট্রোজেন এবং ফসফরাস কেন এই দুরকম ফর্মে আছে, যদিও তারা একই গ্রুপে বিলং করে। এরকম হওয়ার পেছনে কারণটা কি সেটা দেখা যাক। দেখো, নাইট্রোজেন আমরা এরকম করলাম, ফসফরাস এরকম করলাম, সিঙ্গেল বন্ড তৈরি করল। এবার এখানে নাইট্রোজেন প্রত্যেকের ভ্যালেন্স ইলেকট্রন 5টা, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। তো তারা ফার্স্টে মনে করো একটা করে সমযোজী বন্ধন তৈরি করলো, ঠিক আছে। এবার কি হচ্ছে যে একটা ছবি আঁকছি, তোমরা দেখো নাইট্রোজেন তার পি অরবিটালগুলোতে একটা একটা করে ইলেকট্রন আছে। এটা হলো 3টে পি অরবিটাল, এটা মনে করো PX, এটা PZ, আর এটা হচ্ছে PY। ফসফরাসটা আমি এখন লিখছি না, ফসফরাসটা বাদ দাও, আগে নাইট্রোজেনটা দেখো। এই 3টে পি অরবিটালে 3টে ইলেকট্রন আছে, একটা একটা করে 3টে ইলেকট্রন রয়েছে, তাই তো? 3টে ইলেকট্রন এভাবে রয়েছে। এবারে ঠিক একইভাবে এদিক থেকে আরেকটা নাইট্রোজেন পরমাণু এর সাথে যুক্ত হতে আসছে। এরকম দুটো নাইট্রোজেন পরমাণু এরকম যুক্ত হতে আসছে। তো তাদের অরবিটালেও এরকম 3টে ইলেকট্রন আছে। এবারে দেখো, এই যে যখন দুটো নাইট্রোজেন পরস্পরে ক্লোজ আসছে, একটা সিগমা বন্ধন করলো, এবং কারণ তারা মুখোমুখি অভিলেপন ঘটাচ্ছে। দুটো নাইট্রোজেন যখন পরস্পরের দিকে আসছে বন্ধন তৈরি করার জন্য, মানে N2 তৈরি করবে যখন আসছে, তখন এই দুটো অরবিটাল পরস্পরের ওপর মুখোমুখি অভিলেপন হচ্ছে, তাহলে সিগমা বন্ধন তৈরি হলো। এই বন্ধনটা সিগমা বন্ধন তৈরি হলো, সিগমা। আর বাকি যে দুটো অরবিটাল রয়েছে, বাকি দুটো অরবিটাল দেখো পরস্পরের প্যারালাল রয়েছে বা পরস্পরের সমান্তরাল রয়েছে, তাহলে এরা দুজন কি সিগমা বন্ধন করতে পারবে? নিশ্চয়ই না, এরা পাই বন্ধন তৈরি করছে। এখন এই নাইট্রোজেন দুটো পরস্পরের সাথে সিগমা বন্ধন তৈরি করবার পরে এমন ডিস্টেন্সে থাকে যে ওই সমান্তরাল যে অরবিটালগুলো,
বা এই প্যারালালি যে অরবিটাল দুটো রয়েছে তাদের মধ্যে দূরত্ব খুবই কম থাকে, ফলে তারা কি করে খুব সহজেই তারা ল্যাটেরাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে বা পাশাপাশি অভিলেপনের মাধ্যমে পাই বন্ড তৈরি করে নেয়, যাতে এই নাইট্রোজেনটা স্টেবল হয়ে যায়, এরকম স্টেবল হয়ে যায়। কারণ নাইট্রোজেন যদি এরকম সিঙ্গেল বন্ড করে থাকতো আর এরকম লোন পেয়ার নিয়ে বসে থাকতো, তাহলে নাইট্রোজেনের আকার তো ছোট, তাহলে বন্ড লেন্থটাও ছোট। বন্ড লেন্থ ছোট হওয়ার কারণে এই অরবিটালগুলোর মধ্যে বা এই লোন পেয়ারগুলোর মধ্যে বিকর্ষণী প্রভাবের দরুন এই বন্ধনটা সহজে ভেঙে যেত, তখন নাইট্রোজেন আর N2 ফর্মে থাকতে পারতো না। এবারে যেহেতু প্রকৃতিতে নাইট্রোজেন N2 ফর্মে আছে, N2 ফর্মে থাকার পেছনে কারণটা কি হিসাবে বলা হচ্ছে যে নিশ্চয়ই তাহলে তারা একটা স্ট্রং বন্ডিং তৈরি করে নিচ্ছে। সিঙ্গেল বন্ড হলে তো সেটা স্ট্রং হচ্ছে না, তাহলে নিশ্চয়ই তারা এরকম পাই বন্ড ফর্মেশন করে নিচ্ছে যাতে ওই লোন পেয়ারের বিকর্ষণী প্রভাবটা কমানো যায়। তো সেই কারণে এরা কি করে নিল, পাই বন্ড করে এরকম ডাই অ্যাটমিক ফর্মে চলে গেল। ফলে দেখো আর লোন পেয়ার বিকর্ষণের কোনো কিছু প্রশ্ন থাকছে না, বা এই লোন পেয়ার যেগুলো রয়েছে একটা একটা করে তাদের বিকর্ষণী প্রভাবের ফলে তাদের বিকর্ষণী প্রভাব হলেও এখানে যেহেতু ট্রিপল বন্ড রয়েছে, ট্রিপল বন্ডের এনার্জিটা এতটাই বেশি যে লোন পেয়ার বিকর্ষণের প্রভাবেও সেই বন্ধনটা আর ভাঙছে না, ফলে তারা দৃঢ় হয়ে গেল বা স্টেবল হয়ে গেল। আচ্ছা, এবারে যদি আমি ফসফরাসের কথা বলি, ফসফরাসের ক্ষেত্রে তোমরা এরকম ঘটনা ভাবো। ফসফরাসের ক্ষেত্রে যদি আমরা সিগমা বন্ধন করবার পরে ধর এরকম ফসফরাস রয়েছে দুটো, ফসফরাসের এরকম মনে করো অরবিটাল রয়েছে, এরকম অরবিটাল কিছু রয়েছে, সিগমা বন্ধনটা তৈরি হলো। সিগমা বন্ধন তৈরি হওয়ার পরে দেখা যাচ্ছে এই যে দুটো প্যারালাল যে অরবিটাল রয়েছে সেই অরবিটালের মধ্যে দূরত্বটা এমনই আছে যাতে করে ওই পাশাপাশি অভিলেপন হওয়াটা সম্ভব নয়। কারণ ল্যাটেরাল ওভারল্যাপিং বা পাশাপাশি অভিলেপন তখনই সম্ভব হয় যদি দুটো পরমাণুর মধ্যে অরবিটালের ডিস্টেন্স কম থাকে, তাই না? পাশাপাশি অভিলেপনের এরিয়া কতটুকু হয়, খুব বেশি হয় না। তো যদি অরবিটালগুলো ক্লোজ থাকে তখনই একমাত্র সম্ভব, যদি দূরে থাকে তাহলে তো সম্ভব নয়। তো সেই কারণে ফসফরাস অ্যাটমের আকার এমনি বড়, তার অরবিটালগুলোও বড় বড়, তাই যখন বন্ড তৈরি হচ্ছে, সিগমা বন্ড প্রথমবার তৈরি হচ্ছে, এই প্যারালাল অরবিটালগুলোর মধ্যে দূরত্ব বেশি থাকে, ফলে পাশাপাশি অভিলেপন সম্ভব হয় না। ভালো কথা হলো না, কিন্তু বাকি যে ইলেকট্রন লোন পেয়ার ফর্মে যেগুলো আমরা লিখেছিলাম সেই লোন পেয়ারগুলো তাহলে কি হলো? তখন ফসফরাস করলো কি, স্টেবিলিটি পাওয়ার জন্য এবং অক্টেট ফিল আপ করার জন্য তারা আরও কিছু ফসফরাস পরমাণুকে নিজের সঙ্গে অ্যাসেম্বল করতে থাকলো বা নিজের সঙ্গে যুক্ত করতে থাকলো, যাতে করে তাদের অক্টেটও ফিল আপ হয়ে যায় এবং তাদের লোন পেয়ার যে বিকর্ষণী প্রভাব সেটাও আর না থাকে। ওকে, মানে আমি কি বললাম, এই ফসফরাস এরকম ভাবে পরস্পরের সঙ্গে বন্ধন করে নিল, মাল্টিপল বন্ডস তৈরি হলো না, তারা সিগমা বন্ড তৈরি করে অক্টেটও ফিল আপ করে নিল, প্লাস লোন পেয়ার রিপালশনটাকেও আর বাড়তে দিল না বা মিনিমাইজ করে দিল বা কমিয়ে দিল। দেখো এখানে সবার অক্টেট ফিল আপ হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে প্রত্যেকটা বন্ডে তো 2 করে ইলেকট্রন আছে, তাহলে 3 করে বন্ড করেছে 6, আর এখানে 2, 8, তো প্রত্যেকটা ফসফরাসের অক্টেট ফিল আপ হয়ে গেল। এবারে এরকম কেন করছে? কারণ ফসফরাসের আকার যেহেতু বড়, ফসফরাস নিজের কোঅর্ডিনেশন সংখ্যাকেও বাড়াতে পারছে। দ্বিতীয়ত, যে ফসফরাস মাল্টিপল বন্ডস তৈরি করার থেকে এরকম সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে, কারণ মাল্টিপল বন্ডস তৈরি হতে গেলে ফসফরাস দুটো পরমাণুর মধ্যে দূরত্ব কম হতে হবে, যেটা সম্ভব হচ্ছে না। তাই জন্য মাল্টিপল বন্ড না করে এইরকম কোঅর্ডিনেশন সংখ্যা বাড়ানোর মাধ্যমে অক্টেট ফিল আপ করে সুস্থিত হয়ে যাচ্ছে। আর নাইট্রোজেন যেহেতু ছোট আকারের পরমাণু, ও কোঅর্ডিনেশন সংখ্যা বেশি বাড়াতে পারবে না,
কারণ বেশি জনকে তো একসাথে হোল্ড করতে পারবে না নিজেই, যেহেতু ছোট আকারে। তাই জন্য ও কি করে, কোঅর্ডিনেশন সংখ্যা বাড়ানোর বদলে মাল্টিপল বন্ডস করে নিয়ে নিজেকে সুস্থিত করে নেয় এবং তার সাথে সাথে অক্টেটটাও ফিল আপ করে নেয়। তাহলে আমরা কি বলতে পারি, এখানে ক্যাটিনেশন ধর্ম বেশি কার হচ্ছে, নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে? অবশ্যই ফসফরাসের, কারণ এখানে শৃঙ্খল একটা তৈরি করতে পারছে। আর নাইট্রোজেন যেহেতু শৃঙ্খল তৈরি করতে পারছে না, কারণ কোঅর্ডিনেশন সংখ্যা বাড়ানোর প্রবণতা নেই আর ছোট আকারের জন্য, তাই জন্য এর ক্যাটিনেশন প্রবণতা কম। তাহলে দুটো পয়েন্ট লিখে নিই আমরা। ক্যাটিনেশন ধর্ম নিয়ে কথা বলছিলাম। নাইট্রোজেন ছোট আকৃতি, কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধিতে অক্ষম, কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধিতে অক্ষম। পি পাই বন্ধন গঠন করে অষ্টক পূর্তির দ্বারা সুস্থিত হয়, অষ্টক পূর্তির দ্বারা সুস্থিত হয়। ঠিক আছে? তাই ক্যাটিনেশন ধর্ম নেই, ক্যাটিনেশন ধর্ম নেই। এটা নাইট্রোজেন। এবারে ফসফরাসের কথা যদি বলি, ফসফরাস হচ্ছে বড় আকৃতি। আগের লেখাটাই আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে বড় আকৃতি, কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধিতে সক্ষম, পি পাই বন্ধন গঠন করে না, বরং অন্যান্য ফসফরাসের সাথে বন্ধন গঠন দ্বারা ও অষ্টক পূর্তির সাহায্যে সুস্থিত হয়। ক্যাটিনেশন ধর্ম বেশি, নাইট্রোজেন অপেক্ষা বেশি। ঠিক আছে? ওই জন্য আমরা নাইট্রোজেনকে লিখি N2 আর ফসফরাসকে লিখি P4। তোমরা একটা প্রশ্ন লিখে রাখতে পারো যে আমরা নাইট্রোজেনকে N2 হিসাবে এবং ফসফরাসকে P4 হিসাবে প্রকাশ করি কেন, যদিও তারা গ্রুপ 15 গ্রুপ 15-এর অন্তর্গত মৌল, একই গ্রুপে রয়েছে, তো তাদের ফর্মুলেশন একই রকম হওয়া উচিত, কিন্তু না, নাইট্রোজেনের আর ফসফরাসের ক্ষেত্রে ফর্মুলা দুটো পৃথক হয়। তো এর পেছনে কারণ কি? সেই কারণগুলো হচ্ছে এইগুলো। নাইট্রোজেনের ক্ষেত্রে আগে যেগুলো দেখিয়েছিলাম, ফসফরাসের ক্ষেত্রে ঠিক উল্টো জিনিস হয়, সেই কারণেই ওই রকমভাবে আমরা ফর্মুলেট করি দুটো পরমাণুকে। ঠিক এই রকম ধর্ম আর্সেনিকের ক্ষেত্রে দেখতে পাই, অ্যান্টিমনির ক্ষেত্রেও দেখতে পাই যে শৃঙ্খল তৈরি করতে পারছে। তবে যদি বলা হয় যে ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনির মধ্যে ক্যাটিনেশন কার বেশি, তখন ডেফিনেটলি কি হবে? ফসফরাস। তার কারণ হচ্ছে আর্সেনিক যখন তুমি যাবে, আর্সেনিকের আবার কি হচ্ছে, সিঙ্গেল বন্ডগুলোর ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, মানে পরমাণুর আকার বাড়ছে, তো তাদের পারস্পরিক বন্ধন দূরত্বটা বাড়ছে।
বন্ধন দূরত্ব বেড়ে গেলে সেই বন্ধন তো আর ততটা স্ট্রং হবে না, তো সেই বন্ধনগুলোই দুর্বল হতে থাকবে। যদিও তাদের কোঅর্ডিনেশন সংখ্যা বাড়ানোর বিশাল প্রবণতা আছে, কিন্তু বন্ধনটাই যদি স্ট্রং না হয় তাহলে কোঅর্ডিনেশন বাড়িয়ে বাকিদেরকে তো সেইভাবে নিজের সঙ্গে ধরে রাখতে পারবে না। তাই জন্য ফসফরাসের আকার এবং তার বন্ড এনার্জি এতটাই সুইটেবল বা এতটাই অ্যাপ্রোপ্রিয়েট যে ফসফরাসই এই গ্রুপের মধ্যে ফসফরাসই একমাত্র দেখা গেছে ক্যাটিনেশন প্রবণতা বেশি দেখায়। আর্সেনিক বা অ্যান্টিমনির ক্ষেত্রে সেরকম হলেও ফসফরাসই একমাত্র দেখা গেছে সব দিক থেকেই সুষম, মানে বন্ড এনার্জি রেসপেক্টেও ভাবো বা কোঅর্ডিনেশন নাম্বারের রেসপেক্টেও ভাবো, দুদিক থেকেই একটা সুষম আচরণ দেখাচ্ছে। সেই কারণে ফসফরাস একমাত্র গ্রুপ 15 এলিমেন্টের মধ্যে মোস্ট ক্যাটিনেটিং প্রপার্টি শো করতে পারে। ঠিক আছে, তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করব। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ 15 মৌলের জারণ অবস্থা নিয়ে এবং আরও কিছু বিশেষ ধর্ম নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, এই ভিডিওটা খুব ভালো করে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর পড়তে থাকো তোমরা, সুস্থ থাকো সবাই। আবার পরের ভিডিওতে কথা হবে। গুড বাই।